10 আজকের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করছি আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন বিভব বা আয়নন শক্তি। এটা হচ্ছে একটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ আমাদের যে আলোচনা চলছে আগের ক্লাস থেকে মৌল সমূহের ধর্মের পর্যাবৃত্ততা, তার আজকে সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করেছি, তার পর্যায় বরাবর ট্রেন্ড কি হবে, শ্রেণী বরাবর সে কিভাবে পরিবর্তন হবে, আলোচনা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি একে আরো কি কি নামে ডাকা হয় সেগুলো আমাদের জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে আয়নন শক্তি বা বিভব, আয়নন শক্তি বা আয়নন বিভব। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আয়নীভবন বিভব। এই টার্মটা এখন প্রায় আর ব্যবহার হয় না, আয়নীভবন বিভব ব্যবহার খুব একটা হয় না এখন। আয়োনাইজেশন এনার্জি আর আয়নীভবন বিভব, এটাই আয়নন শক্তি, এটাই খুব ব্যবহার হয়। এর প্রথমে আমরা সংজ্ঞাটা জানবো। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু সংজ্ঞাটাও মুখস্থ লিখতে আসে, কাজে প্রথম কাজ আমরা যেটা এর সম্বন্ধে শিখবো সেটা হচ্ছে এর সংজ্ঞাটা আমরা জানবো। ভূমিস্তরে, ভূমিস্তর কে আমরা ইংরেজিতে গ্রাউন্ড স্টেট বলে থাকি। ভূমিস্তর মানে সর্বনিম্ন শক্তি স্তর। সর্বনিম্ন শক্তি স্তরে স্থিত, স্থিত মানে আছে কোন মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় প্রশম পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে যে শক্তি লাগে, যে শক্তি লাগে বা যে শক্তি পরমাণুর উপর প্রয়োগ করতে হয়, সেই শক্তিকে আমরা বলছি আয়োনাইজেশন এনার্জি বা আয়নন বিভব বা আয়নন শক্তি। সংজ্ঞাটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, তার কারণ এই সংজ্ঞাটাই কিন্তু সরাসরি পরীক্ষায় লিখতেও হতে পারে, বহুবার এসেছে। যে যে পয়েন্টগুলো আমরা মনে রাখবো সেটা হচ্ছে ভূমিস্তর বা সর্বনিম্ন শক্তি স্তর। সর্বনিম্ন শক্তি স্তরে আছে এমন একটা মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় প্রশম পরমাণু। বিচ্ছিন্ন গ্যাসীয় প্রশম পরমাণু বলতে কি বুঝবো? বিচ্ছিন্ন মানে মৌলটা, পরমাণুটা অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত নেই, রাসায়নিক ভাবে বন্ধনে, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, কোন রকম বন্ধনে যুক্ত নেই, পরমাণুটা একদম আলাদা অবস্থায় রয়েছে, গ্যাসীয় অবস্থায় রয়েছে এবং প্রশম অবস্থায় রয়েছে। সেই রকম একটা পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে যে শক্তি প্রয়োগ করতে হবে, সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এরকম একটা পরমাণু আছে, এটা তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম কক্ষপথে ইলেকট্রন গুলো খুব ঘুরছে। প্রথম এটাকে কক্ষপথ, এখানে দুটো ইলেকট্রন আছে, এটা কক্ষপথ কে এল, এখানে তিনটে ইলেকট্রন আছে, চারটে। এবার এরকম একটা পরমাণু দেখাই, 1 2 3 4 5 6 7 8, এটা 8টা ইলেকট্রন আছে। আর এই কক্ষপথে আরেকটা ইলেকট্রন আছে, এই
তো আমাদের সংজ্ঞা অনুযায়ী এটা পরমাণুটার গ্রাউন্ড স্টেট, যেহেতু এর ইলেকট্রনগুলো সর্বনিম্ন শক্তি স্তরে আছে, এটাই এর ভূমিস্তর, সর্বনিম্ন শক্তি স্তর। যদি এতে কোনো শক্তি প্রয়োগ করা থাকতো তাহলে ইলেকট্রনগুলো সর্বনিম্ন শক্তি স্তরে না থেকে আরো উঁচু শক্তি স্তরে থাকতো। তো সর্বনিম্ন শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো আছে সেই অবস্থায় একটা বিচ্ছিন্ন পরমাণু, এই পরমাণুটা অন্য কোনো পরমাণুর সাথে কোনোভাবে যুক্তও নেই, এই পরমাণুটার সবচেয়ে বাইরের ইলেকট্রন এইটা, তাহলে এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস আকর্ষণ করে রেখেছে। যেহেতু এই নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে রেখেছে, তো তার ফলে এই ইলেকট্রনটাকে আমি যদি পরমাণু থেকে আলাদা করি, একে যদি সরিয়ে নিই, সরিয়ে নেওয়ার ফলে কি হবে, এটা একটা ক্যাটায়নে উৎপন্ন করবে। সংজ্ঞায় ক্যাটায়ন কথাটাও কিন্তু মেনশন করতে হবে। তাহলে এই একটা ইলেকট্রনকে আলাদা করার জন্য এখানে শক্তি প্রয়োগ করতে হবে, সেটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এটা অবশ্যই ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বা প্রথম আয়নীভবন বিভব, প্রথম আয়োনাইজেশন এনার্জি। তার কারণ প্রথম, দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তৃতীয় হবে। যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয়, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথমবার যখন ইলেকট্রনটা আলাদা হয়ে যায় তখন উৎপন্ন হয় Mg+। এখানে যে এনার্জিটা আমি দিলাম সেটা হচ্ছে IE1, অর্থাৎ প্রথম আয়োনাইজেশন এনার্জি। সমীকরণটা এইভাবে লিখলে বেশি ভালো হবে যে Mg, তাতে আমি আয়োনাইজেশন এনার্জি দিলাম, প্রথম আয়নীভবন বিভব, Mg প্লাস ক্যাটায়ন উৎপন্ন হলো, সঙ্গে সঙ্গে উৎপন্ন হলো আরেকটা ইলেকট্রন। এটা হলো প্রথম আয়নীভবন বিভব। গ্যাসিয়াস স্টেটে থাকে সেই জন্য এর পাশে G লেখা যেতে পারে। সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি হবে Mg+, তার মধ্যে যদি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি প্রয়োগ করা হয় তাহলে উৎপন্ন হবে Mg2+ প্লাস E। সেই জন্য এখানে প্রথম আয়নীভবন বিভবের কথা বলা হয়েছে। সেকেন্ড এবং থার্ড আয়নীভবন বিভব আমাদের সিলেবাসে আলোচনার বিষয়ও নয়, আমরা এগুলো ক্লাস 11-এ শিখবো। যদি কেউ সায়েন্স নিয়ে পড়ো তো ক্লাস 11-এ শিখতে পারবো। থার্ড আয়োনাইজেশন এনার্জি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যেমন অ্যালুমিনিয়াম, ফার্স্ট ইলেকট্রন আলাদা করলাম, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম প্লাস প্লাস ইলেকট্রন। নেক্সট কি হবে, অ্যালুমিনিয়াম প্লাস প্লাস আয়োনাইজেশন এনার্জি 2 উৎপন্ন হবে Al2+ প্লাস E। সেকেন্ড কি হবে, অ্যালুমিনিয়াম 2+ প্লাস আয়োনাইজেশন এনার্জি 3 উৎপন্ন হবে Al3+ প্লাস E। তাহলে এই হলো থার্ড আয়োনাইজেশন এনার্জি। এবার প্রথম আয়োনাইজেশন এনার্জি, এক্ষেত্রে এটাই আমাদের আলোচনার বিষয় আজকে। এর ট্রেন্ড মানে পর্যায় বরাবর প্রথম আয়োনাইজেশন এনার্জি কিভাবে পরিবর্তন হচ্ছে, শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটাই আমরা দেখব। সেকেন্ড আর থার্ড কিন্তু আমরা দেখব। তাহলে এই ইলেকট্রনটাকে এই যে নিউক্লিয়াস আকর্ষণ করে রেখেছে, তার মানে এই ইলেকট্রনটাকে যদি আলাদা করতে হয় তাহলে কিছুটা শক্তি প্রয়োগ করতে হবে। সেই শক্তিটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। প্রথম যেহেতু প্রথম পরমাণু থেকে একটা ইলেকট্রন আলাদা করার ফলে একটা ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। একে যদি সমীকরণ হিসেবে লিখবো তাহলে কি লিখবো, M একটা বিচ্ছিন্ন পরমাণু, এর মধ্যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি প্রয়োগ করা হলো, উৎপন্ন হলো M+, একটা ক্যাটায়ন উৎপন্ন হলো প্লাস ইলেকট্রন। এই হচ্ছে সমীকরণে যদি প্রকাশ করি তাহলে এইটা দাঁড়াচ্ছে। এবার এর একক কি হবে, একক হচ্ছে কিলো জুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল। এককটাও মনে রাখতে হবে আমাদেরকে। এগুলোকে বলে ডাইরেক্ট প্রশ্ন, যে পরীক্ষায় যে সমস্ত সরাসরি প্রশ্ন যেখানে আমাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, এটা আমি সংজ্ঞা যদি মুখস্থ রাখি তাহলে লিখতে পারবো, তাই তো। তাহলে আয়োনাইজেশন এনার্জি এর একক কিলো জুল পার মোল, কিলো জুল
পার মোল, কিলো ক্যালোরি পার মোল। আরেকটা একক আছে ইলেকট্রন ভোল্ট প্রতি পরমাণু। অর্থাৎ যেমন আমরা ছবিতে দেখলাম যে একটা ইলেকট্রন, একটা পরমাণু থেকে একটা ইলেকট্রনকে আলাদা করতে গেলে যে শক্তিটা লাগছে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট প্রতি পরমাণু। এবারে কিলো জুল পার মোল, এক মোল মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। তাহলে এইরকম একটা পরমাণু, দুটো পরমাণু থেকে এরকম 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থেকে ইলেকট্রনকে আলাদা করতে যে শক্তি প্রয়োগ করতে হবে সেটাই কিলো জুল পার মোল। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় ওয়ানটাই নিচ্ছি আমরা। পর্যায় ওয়ানে কারা কারা আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন। এটা হচ্ছে আমার পর্যায় ওয়ান, প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। প্রথম পর্যায়ে কি হবে? এই বরাবর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে, পরমাণু ক্রমাঙ্ক বাড়বে। পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে কি হবে? লাস্ট শেষ কক্ষপথে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণও বৃদ্ধি পাবে, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ বাড়বে, নিউক্লিয়াসের চার্জ বাড়বে। এক এক করে সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, তাহলে আমরা যখন এই দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, যেমন এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির মানে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাচ্ছে। শেষ যে কক্ষটা সেই কক্ষপথ, আরেকটা যেটা আমরা পরমাণুর আকার দেখার সময় দেখেছিলাম পরমাণু ব্যাসার্ধের ক্ষেত্রে, যে এক্ষেত্রে আমার শেষ কক্ষপথ কিন্তু একটাই কক্ষপথ, যেমন গ্রুপ 2 তে এল কক্ষপথ, শেষ কক্ষপথ মানে এল কক্ষপথ। এল কক্ষপথে ইলেকট্রনও বেড়েছে, নিউক্লিয়াসে প্রোটনও বেড়েছে, এদের মধ্যে আকর্ষণও বেড়েছে। তো জেনারেল ট্রেন্ড কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, যে আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাব আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বাড়বে। আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাব ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বাড়বে, তার কারণ পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, নিউক্লিয়াসের চার্জ বেড়েছে, লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে গেছে। তো আমি যখন সেই ইলেকট্রনকে আলাদা করতে চাইবো আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। কিছু ব্যতিক্রম লক্ষ্য করলে আমি দেখতে পাবো যে লিথিয়ামের চেয়ে বেরিলিয়াম বেশি, কিন্তু বোরনের চেয়ে বেরিলিয়াম কম। কার্বন, নাইট্রোজেন, তাহলে এক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম দেখা যাচ্ছে এখানে। বেরিলিয়ামের আরো আয়োনাইজেশন এনার্জি বোরনের চেয়ে কম। ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি এইখানে অক্সিজেনের চেয়ে আয়োনাইজেশন এনার্জি নাইট্রোজেনের কম। তাহলে ফার্স্ট পর্যায়ে জেনারেল ট্রেন্ড হওয়া উচিত ছিল বাড়বে, কিন্তু এই ক্ষেত্রে এখানে বোরন আর বেরিলিয়ামের চেয়ে কম হয়েছে আর অক্সিজেনের চেয়ে কম হয়েছে নাইট্রোজেনের। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যে কোনো পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসগুলোর কিন্তু আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি। এটা আলাদা প্রশ্ন হিসেবেও আসে, এটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস গুলির আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি একটা পর্যায়ে
আয়োনাইজেশন এনার্জি নিষ্ক্রিয় গ্যাসের সবচেয়ে বেশি। তার কারণ এই হিলিয়াম বাদ দিয়ে নিষ্ক্রিয় গ্যাস আমাদের কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামের বাইরের কক্ষে দুটো আছে, তাছাড়া প্রত্যেকের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে। এই 8টা ইলেকট্রন খুব সুস্থিত ইলেকট্রন বিন্যাস। 8টি ইলেকট্রন বহিস্থ কক্ষে, 8টি ইলেকট্রন, সুস্থিত ইলেকট্রন বিন্যাস। সুস্থিত ইলেকট্রন বিন্যাস হওয়ার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে আর ওই ইলেকট্রন বিন্যাসটা নষ্ট করতে চায়। সেই কারণে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে শেষ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে আলাদা করতে অনেক শক্তি প্রয়োগ করতে হয়। তাহলে যে কোনো পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসগুলো তো একদম ডান দিকে থাকে, তো নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি হয়। এবার আমরা যদি শ্রেণী বরাবর দেখি, তাহলে শ্রেণী বরাবর যে ব্যাপারগুলো হবে, পারমাণবিক ব্যাসার্ধর ব্যাপারটাও মাথায় রাখতে হবে। যখন আমরা ওপর থেকে নিচে নামি তখন কি হয়, গ্রুপ 1 অর্থাৎ ক্ষার ধাতুদের গ্রুপটাই যদি আমি দেখে নিই, গ্রুপ 1 ক্ষার ধাতু। ক্ষার ধাতুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে লিথিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই হচ্ছে গ্রুপ 1। এক্ষেত্রে যখন আমি ওপর থেকে নিচে নামছি, এখানে আমি লিখেই দিই ওপর থেকে নিচে কি হচ্ছে, ওপর থেকে যত নিচে নামছি তত কিন্তু প্রোটন সংখ্যাও বেড়েছে। তাহলে নাম্বার 1, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেয়েছে। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেয়েছে। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াসের আধানও বেড়েছে। আধান বৃদ্ধি, নিউক্লিয়াসের আধানও বেড়েছে। যত আমরা নিচে নেমেছি নিউক্লিয়াসের আধানও বেড়েছে। নাম্বার 3, নিউক্লিয়াসের আধান বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে যে একটা করে পর্যায়ে চেঞ্জ হয়েছে আর একটা করে কক্ষক অ্যাড হয়েছে, একটা করে কক্ষক যোগ হয়েছে, সেই কারণে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে। এবং এক্ষেত্রে নিউক্লিয়াসের আধান বৃদ্ধির তুলনায় পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির প্রভাবটা কিন্তু বেশি গুরুত্ব পেয়েছে। অর্থাৎ যে শেষ কক্ষপথটা নিউক্লিয়াসের চেয়ে অনেক দূর হয়ে গেছে, তার ডিস্টেন্স বেড়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে এবং সেই ইলেকট্রনটার ওপর আকর্ষণ কমে গেছে। তাহলে এক্ষেত্রে কি দেখতে পাবো আমরা, যে এক্ষেত্রে যে ট্রেনটা দেখতে পাবো সেটা হচ্ছে লিথিয়ামের চেয়ে সোডিয়ামের কম হবে। আগে লিখে নিই, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। এক্ষেত্রে তাহলে সবচেয়ে কম হবে ফ্রান্সিয়ামের ক্ষেত্রে, কিন্তু ফ্রান্সিয়াম যেহেতু রেডিও অ্যাক্টিভ, তাহলে পর্যায় সারণীতে সবচেয়ে কম হবে সিএস। এটাও একটা প্রশ্ন আসে যে আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে কম বা সর্বনিম্ন হচ্ছে সিএস এ, আর সবচেয়ে বেশি হিলিয়ামে। পর্যায় সারণীটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে সিজিয়াম রয়েছে একদম বাঁ দিকের সবচেয়ে নিচে, আর হিলিয়াম রয়েছে একদম ডান দিকের সবচেয়ে উপরে। তো যেহেতু আমাদের ট্রেনটা আমরা দেখলাম যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে আর ওপর থেকে নিচে নামলে কমে, সেই কারণে এটা হিলিয়ামের ক্ষেত্রে দেখতে পাবো আমরা সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম দেখতে পাবো সিএস এর ক্ষেত্রে। তাহলে প্রশ্ন এরকম আসবে, তোমরা এখান থেকে যে কোনো একটা মৌল, যে কোনো 4টে মৌল সিলেক্ট করে দিয়ে তোমাদেরকে তার ট্রেন্ড লিখতে বলা হতে পারে। আগে একটা গ্রুপ 1 দেখিয়েছি, সেরকমও গ্রুপ 1 এর পর্যায় 1 এর মৌলগুলোকে তোমাদের দিয়ে দিল
দিয়ে তোমাদের বলা হলো যে আয়োনাইজেশন এনার্জির ঊর্ধ্বক্রমে সাজাও, তখন তোমাদেরকে এই যে ট্রেন্ড বা এর যে পর্যাবৃত্ততা মনে রেখে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা একটা ধর্মের পর্যাবৃত্ততা আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা আরেকটা ধর্মের আলোচনা করব। সবাই ভালো থেকো।